নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ভিটামিন বি9 ফোলেট। এই ফোলেট ভিটামিন বি9 নিয়ে ডিটেলস আপনাদের কাছে তুলে ধরব। ফলিক অ্যাসিড আর ফোলেট দুটো কি একই জিনিস? কেন ডাক্তারবাবুরা প্রেগনেন্সি অবস্থাতে ফোলেট ভিটামিন বি9 বেশি খেতে বলেন? ভিটামিন বি9 কোন কোন ফুড সোর্স থেকে পাবো? এটা যদি কম হয়ে যায় তাহলেই বা আমাদের ক্ষতি কি? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি উপস্থাপন করব ডক্টর সঞ্জয় কুমার মাইতি। পার্সোনালি আই এম এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং ওয়েলনেস জগতে 10 বছর আমি রয়েছি। আপনাদের কাছে ফলিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। এই যে ফোলেট ভিটামিন বি9, এটা সম্বন্ধে আপনাকে জানতে হবে। জলে দ্রবণীয় ওয়াটার সলিউবল ভিটামিন বি এবং সি। এই বি এর বি1, বি2, বি3, বি5 বিভিন্ন রয়েছে বি কমপ্লেক্স। তার মধ্যে একটি হলো ফলিক অ্যাসিড ভিটামিন বি9। এই ভিটামিন বি9 আমাদের শরীরে কি কি উপকার করে? প্রেগনেন্সি পিরিয়ডের মায়েদের ভিটামিন বি9 খুবই দরকারি। তাই 1 নম্বর হেলথ বেনিফিট হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডের জন্য। কেন না, প্রেগনেন্সি অবস্থাতে মায়েদের যে ফিটাস ভ্রূণের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, র্যাপিড সেল ডিভিশন হচ্ছে। আমরা যখন মায়ের পেটের মধ্যে ভ্রূণ অবস্থায় রয়েছে, র্যাপিড সেল ডিভিশন হচ্ছে। এই সময় যে ফিটাস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে ফলিক অ্যাসিড ভিটামিন বি9 ফোলেট খুবই দরকারি। কেন না, এই সময় ডিএনএ আরএনএ ফরমেশন হচ্ছে এবং প্রোটিন মেটাবলিজম। আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, প্রোটিনকে বলা হয় বিল্ডিং ব্লক, আমাদের বডির গঠনের জন্য দরকার হয়। আর বিভিন্ন ফুড সোর্স থেকে আমরা যে প্রোটিন খাচ্ছি সেটাকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে শরীরে যাতে অ্যাবজর্পশন হয়, সেই জন্য ভিটামিন বি9 ফোলেট খুবই দরকারি। ডিএনএ আরএনএ ফরমেশন, প্রোটিন সিনথেসিস বিভিন্ন ধরনের দরকার বলে তাই প্রেগনেন্সি অবস্থাতে মায়েদের ডাক্তারবাবুরা ফলিক অ্যাসিড রেকমেন্ড করেন। আরেকটা বিষয় হচ্ছে ইনফ্যান্ট এবং প্রেগনেন্সি। ইনফ্যান্ট মানে 5 বছরের নিচের শিশুদের, বিশেষ করে ম্যালেরিয়া প্রবণ এরিয়াতে 5 বছরের নিচের শিশুদের ভিটামিন বি9 ফোলেট খুবই দরকার, যাতে অ্যানিমিয়া প্রিভেন্ট করতে পারে। ম্যালনিউট্রিশন যদি হয় তাহলে সহজেই ম্যালেরিয়া আক্রমণ করবে। তাই ম্যালেরিয়া প্রবণ এলাকাতে 5 বছরের নিচে শিশুদের ফলিক অ্যাসিড ভিটামিন বি9 খুবই দরকার। 2 নম্বর হচ্ছে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে। এই যে র্যাপিড চেঞ্জ হচ্ছে বডিতে, সেল ডিভিশন হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে তাই দেখা যায়। তাই বিভিন্ন ধরনের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, সার্ভাইকেল ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে ক্যান্সার কেমোথেরাপিতে ভিটামিন বি9 ফোলেট ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। 3 নম্বর হচ্ছে হার্ট ডিজিজ প্রিভেনশন। বিভিন্ন কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ডিজিজ সেটা হতে দেয় না, হার্ট ভালো রাখে। 4 নম্বর হচ্ছে স্ট্রোক প্রিভেন্ট করে। আপনি যদি আপনার খাদ্য তালিকাতে ফোলেট ভিটামিন বি9 নিয়মিত খান তাহলে আপনার স্ট্রোক হতে দেবে না। ফলিক অ্যাসিড ফোলেট ভিটামিন বি9 5 নম্বর উপকারিতা হচ্ছে নার্ভাস সিস্টেম, ব্রেন এবং নার্ভাস সিস্টেমের জন্য। বয়সকালে যে অ্যালঝাইমাস এই ধরনের ডিজিজ হয়, কিংবা ডিমেনশিয়া, মেমোরি লস, জাজমেন্ট ঠিকমতো নিতে পারছেন না, কনফিউশন হচ্ছে, এই যে পরিস্থিতি, আপনি যদি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত ফোলেট ভিটামিন বি9 রাখেন তাহলে আপনি এই সমস্যাগুলো থেকে সমাধান পাবেন। কিন্তু এখন আপনাকে মনে রাখতে হবে প্রত্যহ আপনার কতটা খেতে হবে, ডেলি রেকমেন্ডেড ডোজ। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রয়েছে, 80-70 এই ধরনের মাইক্রোগ্রাম ভিটামিন বি9 ফোলেট প্রয়োজন হয়। কিন্তু যখনই 17 বছর হয়ে যাচ্ছে তখন 80 থেকে 120, 18-র উপরে 350, 330 থেকে 400 mcg মাইক্রোগ্রাম ডেলি দরকার হয়। তাহলে অ্যাডাল্ট পিরিয়ডে আমাদের 330 থেকে 400 মাইক্রোগ্রাম mcg ডেলি ভিটামিন বি9 ফলিক অ্যাসিড প্রয়োজন হয়। আবার যখন প্রেগনেন্সি পিরিয়ডে তখন 600 mcg মাইক্রোগ্রাম ফোলেট ভিটামিন বি9 প্রয়োজন হচ্ছে। আবার ল্যাকটেশন পিরিয়ডের মায়েদের 500 mcg মাইক্রোগ্রাম ডেলি দরকার। এই যে এতটা পরিমাণে আপনার ভিটামিন বি9 ফোলেট প্রয়োজন, কোন কোন ফুড সোর্স থেকে পাবেন? ভেজিটেবল ফুড সোর্স, অ্যানিমেল ফুড সোর্স। প্রথম যেমন বলবো পিনাট, চিনে বাদাম। এই যে সচরাচর আমরা চিনে বাদাম পাই, পিনাট বাদামকে বলা হয় নিউট্রিশনাল পাওয়ার হাউস। বিভিন্ন ধরনের পুষ্টিগুণ এই নাট বাদামের মধ্যে, বিভিন্ন ধরনের বাদামের মধ্যে রয়েছে। ফলিক অ্যাসিড ভিটামিন বি9 ফোলেট যেটা চিনে বাদাম পিনাট এর মধ্যে রয়েছে। 100 গ্রামের মধ্যে
কত এমসিজি মাইক্রোগ্রাম রয়েছে সেটা আপনাদের পরপর বলবো। যেমন ভেজিটেবল সোর্সে চিনে বাদাম 100 গ্রামের মধ্যে 246 এমসিজি মাইক্রোগ্রাম রয়েছে। আবার যদি এই চিনে বাদামটাকে আপনি তেলে ভেজে নেন, অয়েলি রোস্টেড, তখন 125 এমসিজি। আবার যদি পিনাট বাটার খান তখন 92 এমসিজি, অনেকটা কমে যাচ্ছে। ঠিক সেই রকম সানফ্লাওয়ার সিড, সূর্যমুখীর বীজ থেকে যে আমরা তেল করি সানফ্লাওয়ার অয়েল, সেখানে 238 এমসিজি। লেন্টিস, মুসুর ডালে থাকছে 181 এমসিজি। আবার আপনার কাবেল ছোলা, যেটা বড় বড় বুট চানা বলা হয়, 172 এমসিজি। 100 গ্রামের মধ্যে কিন্তু সব বলছি। শতমূলী যে উদ্ভিদটা আমরা খাই 149 এমসিজি। স্পিনাচ, পালং শাক 146, লোটে শাক 136, সয়াবিন দানা যেটা আমরা খাই 111 এমসিজি। ব্রোকলির মধ্যে 108, আখরোটের মধ্যে রয়েছে 98, অ্যাভোকাডোর মধ্যে রয়েছে 81, বিটের 80 এমসিজি। পাকা কলা খাবেন 65 এমসিজি। বাঁধাকপি, ক্যাবেজ ওখানে 46 এমসিজি। ফুলকপি, কলিফ্লাওয়ার 44 এমসিজি। আবার রেড বেল পেপার, যেটা লাল রঙের ক্যাপসিকাম, সেটার মধ্যে রয়েছে 46 এমসিজি। টোফু, যেটা সয়াবিন অয়েল, সয়াবিন মিল্ক, সয়া মিল্ক থেকে, সয়াবিন দানা থেকে দুধ, সেখান থেকে যে টোফু, যে পনির হচ্ছে, সেখানে 29 এমসিজি। আবার যে কাউ মিল্ক, গরুর দুধ থেকে যে পনির হচ্ছে, চিজ, সেখানে 20 থেকে 60 এমসিজি। আলুর মধ্যে 28 এমসিজি। আবার অ্যানিমেল সোর্সের কিছু কিছু, যেমন হচ্ছে চিকেন লিভার, মুরগি মাংসের যে লিভার, সেখানে রয়েছে 578 এমসিজি, অনেক বেশি। আবার যদি চিকেন খান মাত্র 12। আবার চিকেন এগ, ডিমের মধ্যে 44 এমসিজি। আবার কাফ লিভার, বাছুর, গরু না, বাছুরের, ছোট বাছুর, তার যে মাংসের যে লিভার, যেটা মেটে বলি, সেখানে 331। আবার বিফ, যেটা গরু মাংস খাচ্ছি, সেখানে মাত্র 12। আবার আপনার পর্ক, শুকর মাংসে মাত্র 8। আবার আপনি দই খাচ্ছেন, কাট ওগাট, সেখানে 8 থেকে 11 এমসিজি। দুধের মধ্যে 5 এবং বাটারের মধ্যে 3। তাহলে আমরা জানলাম যে কোন কোন ফুড সোর্সে কতটা পরিমাণে থাকে। কিন্তু আমরা যদি পরিমাণ মতো ফোলেট, ভিটামিন B9 না খাই, এই ধরনের খাবারগুলো ঠিকমতো খাদ্য তালিকাতে না রাখি, তাহলে আমাদের কি কি অসুবিধা দেখা দেবে প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে। এই যে বাচ্চার গ্রোথের ডেভেলপমেন্টের ক্ষেত্রে NTD, নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব ডিফেক্ট মানে স্পাইনাল কর্ড নার্ভাস সিস্টেমের প্রবলেম আসবে। এনকেফেলাস, মাথাটা যে বড় হয়ে যায় বাচ্চা জন্মানোর পরে, অ্যাবনর্মাল শিশু, এটা দেখা দেবে। তাই প্রেগনেন্সি মায়েদের জন্য খুবই দরকার। আর কি হয়, আপনার যদি ফোলেট, ভিটামিন B9 এর অভাব হয়, তাহলে ক্লান্তি, টায়ার্ডনেস, মাসেল ক্র্যাম্প হয়ে যাবে। তাছাড়া এই দুর্বলতার সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম, জাজমেন্টের প্রবলেম, মেমোরি প্রবলেম, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, ডিপ্রেশন, কনফিউশন, মুখে ঘা, জিভে ঘা, সোর থ্রোট, গলা ধরে যাচ্ছে, গলা বসে যাচ্ছে, হেয়ার অ্যান্ড স্কিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, চোখের বিভিন্ন প্রবলেম আসছে। তার সঙ্গে ফোলেট ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া দেখা দেবে। তাই পরিমাণ মতো ফোলেট, ভিটামিন B9 আমাদের খাওয়া প্রয়োজন। আমরা যখন ন্যাচারাল সোর্স থেকে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, তখন ডাক্তারবাবুরা ফলিক অ্যাসিড রেকমেন্ড করেন। ফোলেট, ভিটামিন B9 ন্যাচারালি ফুড সোর্স থেকে যেটা পাই, কিন্তু যখন আমরা ন্যাচারালি নিচ্ছি তখন 50% অ্যাবজর্ব হয়। যেহেতু জলে দ্রবণীয় ভিটামিন, জলে ধোয়ার সময় অনেকটা নষ্ট হয়ে যায়, রান্নার সময় নষ্ট হয়ে যায়, অ্যাবজর্পশন রেট মাত্র 50। তাই পরিমাণ মতো ভিটামিন B9, ফোলেট যাতে শরীরে পাই, সিনথেটিক্যালি বিজ্ঞানীরা এই বিভিন্ন খাবারের সঙ্গে আরও বেশি পরিমাণে ভিটামিন B9, ফোলেট যোগ করে যেটা তৈরি করেছে, এটা সিনথেটিক্যালি ফলিক অ্যাসিড বলা হয়। তাহলে ভিটামিন B9, ফোলেট এটা ফুড সোর্স থেকে পাই। যখন সিনথেটিক্যালি তৈরি করা হচ্ছে ফোলেটটাকে, তখন এটাকে ফলিক অ্যাসিড বলা হয়। তাই ফলিক অ্যাসিড সিনথেটিক্যালি নেম, ওখানে বেশি পরিমাণে ভিটামিন B9 আরও যোগ করা হচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, আমরা বিভিন্ন ব্রেড খাই, পাউরুটি 100 গ্রামের মধ্যে মাত্র 65 এমসিজি ফোলেট থাকে, ভিটামিন B9। কিন্তু ওটাকে যখন ফর্টিফাইড ব্রেড করা হচ্ছে, আরও বেশি ভিটামিন B9 ওখানে যোগ করে ফলিক অ্যাসিড করা হচ্ছে। ফর্টিফাইড ব্রেড, ওখানে 123 এমসিজি ফলিক অ্যাসিড পেয়ে যাচ্ছে। তাই আমরা এইভাবে বিভিন্ন সাপ্লিমেন্টের মাধ্যমে পরিমাণ মতো এবং ক্যালকুলেটেড ভিটামিন বি, ফলিক অ্যাসিড শরীরকে দিতে পারছি, আমাদের বিভিন্ন ডেফিসিয়েন্সি পূরণ করতে পারছি, বিভিন্ন ডিজিজকে প্রিভেন্ট করতে পারছি। বিশেষ করে প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে মোর্টালিটি রেট যেটা বেশি ছিল
চাইল্ড মোর্টালিটি রেট যেটা বেশি ছিল সেটা কমাতে পারছি, তাই ডাক্তারবাবুরা এটা সাজেস্ট করেন এবং গভর্নমেন্ট এটাকে স্টেপল ফুড অত্যাবশ্যকীয় খাবার হিসাবে রেকমেন্ড করেছেন, FDA এটাকে রেকমেন্ড করেছেন। তাই বিভিন্ন দেশে ফলিক অ্যাসিড সিনথেটিক্যালি বেশি প্রচলিত, কেন এর অ্যাবজর্পশন রেট 85, যেখানে ন্যাচারালি ফোলেট ভিটামিন B9 50% অ্যাবজর্ব হচ্ছে, সেখানে সিনথেটিক্যালি ফলিক অ্যাসিড যে তৈরি করা হচ্ছে সেটা 85% অ্যাবজর্ব হচ্ছে। তাই আমরা ফুড সাপ্লিমেন্ট হিসাবে এটাকে ফলিক অ্যাসিড নামে খেয়ে থাকি। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনার পার্সোনাল ফিজিশিয়ান, ডক্টর, নার্স, নিউট্রিশনিস্ট যারা এইসব বিষয়ে জানেন, হেলথ প্রোভাইডার, ওয়েলনেস কোচ যিনি এক্সপার্ট, ওনার গাইডে ব্যবহার করবেন। কেন না, যদি আপনি ডোজটা ঠিকমতো ক্যালকুলেশন না করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে। আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন ট্রেড নেমে যে তৈরি করছে সেটার বিশুদ্ধতা যাচাই করবেন, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। যেমন বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন নামে মার্কেটে চলছে ফুড সাপ্লিমেন্ট, বিশুদ্ধতাটা যাচাই করবেন। যদি বেশি ডোজে আপনি খেয়ে নেন ভিটামিন B9 ফোলেট, যদি বেশি খেয়ে নেন আপনার কোবালামিন B12 কম হয়ে যাবে, আয়রন কম হয়ে যাবে। কেন না, B9, B12 আর আয়রন তিনটে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। যদি ফোলেট ভিটামিন B9 বেশি মাত্রায় নিয়ে নেন তাহলে কোবালামিন, ভিটামিন B12 এবং আয়রন কমে যাবে, এবং এই যে স্ট্রোক প্রিভেন্ট করতো, কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখতো, বিভিন্ন যে উপকার করতো ফোলেট ভিটামিন B9 সেটা হবে না, বরং ক্ষতি করবে। আপনার যে স্ট্রোক প্রিভেন্ট করতো সেটা হবে না। তাই আপনাকে রেকমেন্ডেড ডোজ মেনে চলতে হবে এবং এক্সপার্টের গাইডে এগুলি ব্যবহার করতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।